দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। দেশে ব্যাপক আকারে ওমিক্রন ছড়ানোর আশঙ্কা, তবে এখনই লকডাউন নয়, কঠোর হচ্ছে বিধিনিষেধ। ভারতে করোনায় আক্রান্তদের ৭৫% ওমিক্রন। পশ্চিমবঙ্গে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র। হাইকোর্টে জামিন নিতে গিয়ে কারাগারে ঢাকা ব্যাংক কর্মকর্তা, একই অবস্থা ভুয়া সনদধারী চিকিৎসকের। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট বুধবার। ৪৮ চেয়ারম্যান সহ ১৯৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। করোনায় দেশে আরও ৪ জন মারা গেছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,০৮১। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৭৪ জনের। শনাক্তের হার শতকরা ৩.৩৭%। এ অবস্থায় দেশে করোনার ওমিক্রন ধরন ব্যাপক আকারে ছড়াতে পারে বলে আশঙ্কা করছে আইইডিসিআর। তবে এই ভাইরাস মোকাবেলায় টিকা কাজে দেবে বলে দাবি গবেষণা প্রতিষ্ঠানটির। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে কোভিড হাসপাতালগুলো। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পর প্রতিবেশী দেশ ভারতে হানা দিয়েছে করোনার ওমিক্রন ধরন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিধিনিষেধ। বাংলাদেশেও গত ২০ ডিসেম্বরের পর ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়ছে। ওমিক্রন আক্রান্তরা সুস্থ হলেও আছে উদ্বেগ। এরই মধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালের কোভিড সেবাকে নন কোভিডে নেওয়া হয়েছে। তবে সংক্রমণ বাড়লে সিদ্ধান্ত বদল হয়ে যাবে। আমরা হচ্ছে জাস্ট পেশেন্ট পেলে রিসিভ করবো, আমরা সর্বতভাবে প্রস্তুত। যদি এখনও ওয়েভ আসে, আমরা হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে টোটাল হসপিটালকে আমরা ডেডিকেটেড অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। যেহেতু এতটা রোগী আমাদের নেই এবং আমাদের যে ডাটা বলছে এত রোগী, তারপরেও আমরা আমাদের ৫০টির মতো বেড আমরা প্রস্তুত করে রেখেছি, যাতে আমরা এটাকে ইমিডিয়েটলি অ্যাবজর্ব করতে পারি। গত এপ্রিল মেতে করোনার ডেল্টার ধরন বেশ ভুগিয়েছে। হাসপাতালগুলোতে ছিল আইসিইউ ও অক্সিজেন সংকট, তাই গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে। আমাদের জানেন যে এখানে একটা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের যে পয়েন্টগুলো ছিল সেটা আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের যে লিকুইড প্ল্যান্ট আছে সেটা একটা ছিল, এখন একটা অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট বসছে। যেহেতু অলরেডি একটা জেনারেটর প্ল্যান্ট বসছে, এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা এখান থেকে কিন্তু অক্সিজেন সিলিন্ডার আমরা ফিল আপ করতে পারবো, যার দরুন এই সমস্ত সক্ষমতা আমাদের বৃদ্ধি পেয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, দক্ষিণ এশিয়ায় ওমিক্রনের অবস্থা এখনও ভালো, তবে আশঙ্কা আছে বাংলাদেশে ছড়ানোর। ওমিক্রনটা ঠেকানো যাবে না, এবং আসলে এয়ারপোর্টে স্ক্রিনিং করা বা ল্যান্ডপোর্ট সিপোর্টে এক ধরনের রেস্ট্রিকশনস রাখা হচ্ছে, যে ট্রান্সমিশনটাকে দেশে ডিলে করানো। এবং আমরা বিশ্বব্যাপী যেটা দেখতে পাচ্ছি, যে দেশে হচ্ছে ব্যাপক আকারে হচ্ছে, অর্থাৎ সংক্রমণ সক্ষমতা যেহেতু অনেক বেশি, এদেশে হলেও হয়তো একসাথে অনেক লোকের ইনফেকশন হবে। তবে শঙ্কার মধ্যেও আশা দেখছে আইইডিসিআর। একটাই আশার কথা, ওমিক্রন যত দ্রুত বেগে ছড়ায় সেই অনুযায়ী কিন্তু সিভিয়ারিটি বা জটিলতা কম তৈরি হয়, হাসপাতালে ভর্তি হতে হয় কম। এবং প্রথম দিকে যেটা বলা হচ্ছিল যে টিকার কার্যকারিতা হয়তো হবে না, কিন্তু ব্যাপারটা সেটা না, টিকা এখনও যথেষ্ট পরিমাণ কার্যকর। তাঁর পরামর্শ, গণজামায়াত বন্ধ করে যোগ্য সকলকে দ্রুত টিকা নিয়ে স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে এখনই লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সন্ধ্যায় করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক না পরলে গুনতে হবে জরিমানা। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং অমিক্রন বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ আসছে তা ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখনই লকডাউনের চিন্তা না করলেও স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। সব জায়গায় মাস্ক পরতেই হবে, না পরলে তাকে জরিমানা পর্যন্ত করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়া ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। কারণ দেখাতে হবে টিকার সার্টিফিকেটটা, যে আমি টিকা নিয়েছি, তবে সেই রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ করে তাহলে পরে সেই রেস্টুরেন্টকেও তাহলে
জরিমানা করা হবে। শিক্ষার্থীদের জন্য টিকা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। শরীফ রওশন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে টানা 5 দিন ধরে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে দেশটির পশ্চিমবঙ্গে সোমবার থেকেই করোনাকালীন বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে করোনার ওমিক্রন ধরনে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। ভারতের রাজধানী দিল্লি ও বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ দেশটির বড় শহরগুলোতে সম্প্রতি করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে আছে ওমিক্রনে আক্রান্তরাও। দিল্লিতে 4000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 84% শরীরে ওমিক্রন পাওয়া গেছে। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন দিল্লি বিধানসভায় জানান, গত বৃহস্পতি ও শুক্রবার 3টি ল্যাবে জিনোম সিকোয়েন্স করে এই তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত ভারতের 23টি রাজ্যে ওমিক্রন চিহ্নিত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান এনকে অরোরা জানান, দিল্লি, মুম্বাই ও কলকাতায় করোনায় শনাক্ত হওয়াদের 75%ই ওমিক্রনে আক্রান্ত। ভারত করোনার তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে 15 জানুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান আর অনির্দিষ্টকালের জন্য সব বিনোদন কেন্দ্র, মন্দির, তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে কাজ করছে অর্ধেক কর্মী। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় দেশটিতে সংক্রমণ চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিকে শীর্ষে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। 18 বছরের বেশি বয়সীদের ফাইজারের তৈরি খাওয়ার অ্যান্টিভাইরাল পিল প্যাক্সোলোভিডের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। এছাড়া যুক্তরাষ্ট্রের মার্কেট তৈরি অ্যান্টিভাইরাল পিল মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে ইসরায়েল। স্বাস্থ্যকর্মী ও 60 বছরের বেশি বয়সীদের ফাইজারের টিকা দ্বিতীয় বুস্টার ডোজ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তা কক্ষ। দুর্নীতির পৃথক মামলায় আগাম জামিন নিতে আসা 2 ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে হাইকোর্ট। দুজনের মধ্যে একজন ভুয়া চিকিৎসক, অন্যজন ব্যাংক কর্মকর্তা। এই 2 মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার এমরান হোসেন সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে 11 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় এমরান সহ 3 আসামি আগাম জামিন নিতে হাইকোর্টে যান সোমবার। শুনানি শেষে এমরানের জামিন আবেদন সরাসরি খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ। অপর 2 আসামিকে 3 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছে। হেড অফিস থেকে ডলার এনে বিক্রি সেল দেখাতো, দেখিয়ে আবার বিকেলবেলা হেড অফিসে ডলারের যেই রেটটা আছে সে মূল টাকাটা, সেটা কনভার্সন রেটের টাকাটা জমা দিয়ে দিত। এই কনভার্সনের ক্ষেত্রে যে রেটটা আসতো এটার মধ্যে একটা গেইন ছিল। এই গেইনটাই এরা ডিফারেন্ট অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে রেখে দিত। হাইকোর্টের একই বেঞ্চে ভুয়া সনদ নিয়ে চিকিৎসক হিসেবে নিবন্ধনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন নিতে যান ভোলার দৌলত খানের মাহমুদুল হাসান নামের এক ব্যক্তি। আদালত তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয়। চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদে 12 জনকে MBBS চিকিৎসকের রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার সহ 14 জনের বিরুদ্ধে 2020 সালের 2 ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। তাকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে, কারণ কোর্ট বলতেছে যারা ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করে সেখানে তো দেশের মানুষ এমনি মারা যাবে, চিকিৎসা পাবে কিভাবে? মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া MBBS সনদ ব্যবহার করে রেজিস্ট্রেশন নিয়েছেন। চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করেছেন বলে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে সনদ জমা দেন 12 জন বাংলাদেশি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি। প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। পঞ্চম দফায় দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টিতে ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পঞ্চম ধাপের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৩৬,৪৫৭। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩,২৭৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৭,৯৫০ এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ২৫,২৩৩ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে ৪৮ জন চেয়ারম্যান সহ ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ সুশৃঙ্খল করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপির ২২ জন করে সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা। প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। এদিকে মৌলভীবাজারে ইউপি নির্বাচনের ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে মুন্সিবাজার এলাকায় রবিবার রাত 10:30টার দিকে নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, মোবাইলে অন্য প্রার্থীর গাড়ি বহরের ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে আহত হয় অন্তত ২০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকে তৈমুর আলমকে প্রত্যাহার করা হয়। এই সরকারের অধীন জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই বিএনপি অংশ নিচ্ছে না। নির্বাচনে তৈমুর আলমের থাকা না থাকার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, বিএনপির এই সিদ্ধান্ত জানার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন তৈমুর আলম খন্দকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলায় দুপুরের পর দর্শনার্থীর ভিড় বাড়ে। বিক্রেতারা বলছেন, এখনও বেচাকেনা জমে ওঠেনি। মেলার প্রথম ১০ দিন পার হলে বিক্রি বাড়ার আশা করছেন তারা। রাজধানীর অদূরে প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হয়। এবার তুলনামূলকভাবে ক্রেতা দর্শনার্থী কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। মেলায় আনা পণ্যের দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। খোলামেলা আর নিরিবিলি হয় নতুন এক্সিবিশন সেন্টার পছন্দ করছে ক্রেতা দর্শনার্থীরা। বিগত ১ বছর হচ্ছে আমাদের মেলা হয় নাই, বাণিজ্য মেলাটা, তো সেই হিসাবে কাস্টমারের ফিডব্যাক ভালোই আছে। ৮-১০ তারিখের পরে অবশ্যই আমাদের মেলাটা জমবে এবং বেশ কিছু আমরা আশাবাদী যে ভালো কিছু বেচা কিনা আমরা করতে পারবো। পূর্বাচলের রাস্তা এখনো পর্যন্ত ফুল কমপ্লিট হয় নাই, যার কারণে সার্ভিসগুলো আর একটু পুতুল হলে তখন আমরা আরো ভালো সাড়া পাবো আশা করছি। আরো সুন্দর হবে, রেস্টুরেন্ট আছে আর এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেক সুন্দর। ডিসকাউন্ট চলতেছে, তারপরও প্রাইসটা একটা কোয়ালিটির এক রকম, এটা ভেরিফাই করে নিজের সামর্থ্য মতো কেনার চেষ্টা করতেছে। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। জাপান থেকে আসা 2 শিশু 23 জানুয়ারি পর্যন্ত তাদের মা এরিকো নাকানোর সঙ্গে থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ সোমবার এই সিদ্ধান্ত দিয়েছেন। 2 শিশু কার সঙ্গে থাকবে এ বিষয়ে আদেশ দিতে 3 জানুয়ারি দিন রেখেছিল আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে। এই সময় শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন। দেশের বিভিন্ন স্থানে রাতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 9 অথবা 10 জানুয়ারির পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে, ফলে বাড়তে পারে শীত। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। দিনাজপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 2 দিনের দমকা হাওয়ায় বেড়ে গেছে শীতের প্রকোপ। সোমবার জেলায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই।
স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক। রবিবার সামরিক শাসন বিরোধী বিক্ষোভে কয়েকজন হতাহতের পর রাতে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত অক্টোবরে সেনা অভ্যুত্থানে গৃহবন্দী হওয়ার পর নভেম্বরে সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির বিতর্কিত একটি চুক্তি করে হারানো ক্ষমতা ফিরে পান আবদুল্লাহ হামদক। ওই চুক্তির বিরোধিতা করে সম্পূর্ণ বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে সুদান জুড়ে শুরু হয় বিক্ষোভ। তাদের দমাতে চলে সেনাবাহিনীর ধরপাকড়, নির্যাতনেতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। ভারী বৃষ্টিপাতের কারণে মালয়েশিয়ার 7টি রাজ্যে আবারও বন্যা দেখা দিয়েছে। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে মালয়েশিয়ার 1,25,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বাস্তুচ্যুত হয়েছে 7টি রাজ্যের কয়েক হাজার মানুষ। বন্যা দুর্গত এলাকাগুলোর 8,500-এর বেশি বাসিন্দা মালয়েশিয়ার 128টি ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে ব্যাপক আকারে ওমিক্রন ছড়ানোর আশঙ্কা, তবে এখনই লকডাউন নয়, কঠোর হচ্ছে বিধিনিষেধ। ভারতে করোনায় আক্রান্তদের 75% ওমিক্রন। পশ্চিমবঙ্গে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র। হাইকোর্টে জামিন নিতে গিয়ে কারাগারে ঢাকা ব্যাংক কর্মকর্তা, একই অবস্থা ভুয়া সনদধারী চিকিৎসকের। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট বুধবার। 48 চেয়ারম্যান সহ 193 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।